নমস্কার, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান ভাগ্য দর্শন। উপস্থিত রয়েছেন আপনাদের সেই ভরসার মানুষটি, সেই প্রিয় মানুষটি, যার কাছে আপনারা মনের কথা খুলে বলতে পারেন। কেননা এই মানুষটার কাছে যদি আপনারা নিজেদের সমস্যার কথা জানান, আপনারা জানেন যে এই মানুষটাই কিন্তু সমাধানের রাস্তাটাও বের করে দেবেন। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি, যার কোনো পোস্টার বিজ্ঞাপনের প্রয়োজন পড়ে না। সেই কারণে দাদার এই যে নামটা রণজিৎ শাস্ত্রী আদি, এটাই কিন্তু যথেষ্ট। তাই সবসময় অনুষ্ঠানের মাঝেও বলা হয়, যারা দাদার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক তারা শুধুমাত্র স্ক্রলে যে বুকিং নাম্বার যাচ্ছে সেটা মিলিয়ে ডাইরেক্ট ফোন করতে পারেন। প্রতিটি পর্বে রণজিৎ দা এক একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আত্মহত্যার প্রবণতা। আপনারা জানেন যে গত পর্বেও এইটা নিয়ে দাদা আলোচনা করেছিলেন, কিন্তু সময়ের অভাবে আলোচনাটা পুরোটা করা হয়ে ওঠেনি। আজকে সেই আলোচনাটা দিয়েই দাদা অনুষ্ঠান শুরু করবেন। গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক কিরকম থাকলে মানুষ আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ে, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। রণজিৎ দার কাছ থেকে আমরা বিশদে শুনবো, জানবো, এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেনই। আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে যদি আজকের অনুষ্ঠানে রণজিৎ দার সঙ্গে কথা বলতে চান, তাহলে চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 03325712255226 এবং 033400814337। আসুন আজকের এই ভাগ্য দর্শন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে। স্বাগত রণজিৎ দা আরো আরেকবার আমাদের এই অনুষ্ঠানে। দাদা, গত পর্বে আলোচনা আপনি করছিলেন, আমরা সবাই জানি যে আত্মহত্যার প্রবণতা, এবং ইদানিং এটা ক্রমশ বেড়ে যাচ্ছে। সময়ের অভাবে সেটা সম্পূর্ণ হয়নি। কাজে আত্মহত্যার প্রবণতা ঠিক কখন আসে আপনি যদি বলেন? গত কিছু অনুষ্ঠানের মধ্যে এগুলো আলোচনা করছিলাম, কন্টিনিউ চলছে সেটা। যে আমি প্রথমেই বলেছিলাম লগ্নপতির একটা অবস্থান দেখতে হবে, তারপর সেই বলেছিলাম চন্দ্রের সঙ্গে কেতুর অবস্থান, দ্বিতীয় ভাবের অবস্থান, চতুর্থ ভাবের অবস্থান, এতটুকু দিয়ে আলোচনা হতে হতে গত পর্ব প্রায় সমাপ্ত হয়েছিল। এখন যেটা বিশেষভাবে দেখতে হবে সেটা হচ্ছে পঞ্চম ভাব। চতুর্থ ভাবে যেহেতু সমাধান হয়েছিল, গৃহভাব, প্রতিবেশী ভাব, আত্মহত্যা প্রবণতার জন্য একটি উৎসকমূলক ভাব ওই জিনিসটা। এবার দেখতে হবে পঞ্চম ভাব। যাদের জন্মছকে পঞ্চমপতির অবস্থান খুব খারাপ জায়গায় রয়েছে, পঞ্চম ভাবের সঙ্গে কোনো কারণবশত অষ্টম ভাব কানেকশন করেছে, তো সেই জায়গাটা কিন্তু দেখা যায় যে তাদের ক্ষেত্রে পড়াশোনা, প্রেম, বিদ্যা, বুদ্ধি, মানসিক সুখে বাধা হয়। এই যে জায়গাটা বিদ্যা, বুদ্ধি, প্রেম, মানসিক সুখ, এই সুখের ক্ষেত্রে বাধা হওয়ায় কিছু কিছু জায়গায় দেখা যায় যে মানুষ নিজের আত্মহননের পথ বেছে নেয়। বাচ্চা কাচ্চা ছেলেপুলেদের ক্ষেত্রে এই জায়গাটা খুব বেশি প্রভাব করে, একটা টিনেজ ইফেক্ট দেয় এই জায়গাটাতে। ফিফথ হাউসটা অ্যাকচুয়ালি আমাদের সাইকোলজিক্যাল জায়গাটাকে পুরোপুরি মেনটেন করে, আমাদের ইচ্ছে মানসিক জায়গাটাকে সম্পূর্ণ মেনটেন করে কিন্তু ফিফথ হাউস। কিন্তু দেখা যায়, এটাও আমি তুলেছি যে একাদশ ভাব তার সাফল্য, সবকিছুতে একটা সাফল্য। এই যে একাদশ ভাবে সেই সাফল্যটা পাবো কি পাবো না, সেটা কিন্তু এখনকার ছেলেপুলেরা কেউ দেখছে না। এটা খুব খারাপ লাগছে এবং খুব দুঃখের ব্যাপার হচ্ছে যে অভিভাবকরাও কিছু কিছু ক্ষেত্রে এই রকম বাচ্চাদেরকে বুঝতে পারছে না। তো এই যে গন্ডগোলগুলো হচ্ছে পঞ্চম ভাবের সাথে অষ্টম ভাবের কানেকশনে, যে গন্ডগোলগুলো হচ্ছে এই পঞ্চম অষ্টম কানেকশন, আর দেখতে হবে জন্মছকে চন্দ্রকেতু কোথাও ওই পঞ্চম অষ্টমকে প্রভাবিত করছে কিনা, তাহলে কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু এরকম একটি প্রবণতা দেখা দেবে। এবার আয়ুর একটি ব্যাপার তো সর্বদা থেকেই যাচ্ছে লগ্নভাব থেকে, সেটা তো বিচার সাপেক্ষ, সেটা এর আগে বিভিন্ন পর্বের মধ্যেই আমি কিন্তু আলোচনা করেছি, এবং ফোন ধরবো, ফোন ধরতে ধরতে আরো আলোচনা করতে থাকবো। একদমই তাই। আমরা দেখে নিচ্ছি একজন বন্ধু চলে এসেছেন ফোনে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার দিদি। নমস্কার স্যার। নমস্কার। বলুন, আপনি কোথা থেকে বলছেন? মানিকতলা থেকে সঞ্জয় সাহা বলছি। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। জন্ম তারিখ? 24 জানুয়ারি 1977। 24 জানুয়ারি 1977। 4 PM কলকাতা। 4 PM কলকাতা। রণজিৎ দার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, স্যারের অনুষ্ঠান ভালো লাগে বলে ফোন করলাম। আচ্ছা, কেন ভালো লাগে? কেন একটু কারণটা যদি আমাদের সাথে শেয়ার করেন। স্যার খুব লজিক্যালি বুঝিয়ে দাও। যেমন এখন পঞ্চম পতিকে নিয়ে বলেছে
কষ্ট হয়ে গেলে এইভাবে মানে এরকম যে অ্যানালাইসিসটা করে ওইটাই খুব ভালো লাগে। না, এটা তো বাস্তব সত্য ভাই, এটা একদম বাস্তব সত্য কথা যে আমরা কিছু করি না, আমাদের গ্রহরা করায়। একটা কথা বলো, যে অপরাধী অপরাধ করছে সে যদি জানতো যে আমি এই অপরাধ করার শাস্তি এত কঠিন হতে পারে, তাহলে সে কি অপরাধী করতে পারতো না। তার গ্রহ প্রভাব তাকে ওই অপরাধ জগতে টেনে নিয়ে চলে গেছে। তারপর যে যখন শাস্তি পাচ্ছে সে তখন সাময়িক কিন্তু ভীতগ্রস্ত হচ্ছে, সাময়িক কিন্তু ভয় পাচ্ছে, ঠিক না? তো এইটাই আমরা যা করি, সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে রাত্রিরে শোয়া অবধি, এবং এই যে বেঁচে রয়েছি সেটাও কিন্তু ঈশ্বরের প্রভাব। আর ঈশ্বরের জায়গায় আমরা সেটা বলি হচ্ছে ঈশ্বর প্রদত্ত গ্রহগত প্রভাব। প্রতিটা গ্রহর একটি করে অধিষ্ঠিত ঈশ্বর আছে, সেই গ্রহ প্রভাবেই আজকে কিন্তু আমরা সারাটা জীবন চলছি। তো ভাই তোমার সম্বন্ধে একটুখানি আলোচনা করি। নামটা কি বললে আরেকবার বলো? সঞ্জয় সাহা। সঞ্জয়, তোমার জন্মবার ছিল সোমবার, তাই তো? দেখো বাবা, তোমার হচ্ছে মীন রাশি মিথুন লগ্ন, নিশ্চয়ই তুমি সে বিষয়ে একটু জানো। মীন রাশি মিথুন লগ্ন। এবার তুমি যখন জানো মীন রাশি, তাহলে সেই সম্বন্ধে আরেকটা ভালোভাবে জানো, তোমার 7.5 শুরু হয়ে গেছে, প্রায় আজকে 2-2.5 বছর হতে চললো। এবার রাইট, আমি শেষ করে দিই তোমাকে, তারপর তুমি আমাকে বলবে, ঠিক আছে? তুমি মানিকতলা থেকে ফোন করছো, মানে একদম কাছের চেম্বার, আমার হাতিবাগানের চেম্বারের পাশ থেকে ফোন করছো। তো মীন রাশি মিথুন লগ্ন এবং জন্মছকে বৃহস্পতি কেতু কোথায় বসে রয়েছে? বৃহস্পতি কেতু একাদশে বসে রয়েছে। অর্থাৎ তুমি রোজগার করছো, যে সেই রোজগার তোমার হয় দেনা দিতে চলে যাচ্ছে, নয়তো রোজগার কোথাও ফুটে যাচ্ছে, একদম পাতি বাংলা বললাম, ফুটে যাচ্ছে রোজগার, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, আসছে আয় যাচ্ছে। তার সাথে বসে রয়েছে যে পঞ্চমে রাহু। দেখো তোমার জন্মছকে পঞ্চমে রাহু, যে কথাটাকে কেন্দ্র করে কিন্তু আজকে অনুষ্ঠান আমি শুরু করেছি। পঞ্চমে রাহু, মানসিক শান্তি নেই, প্রচন্ড মানসিক অশান্তিতে ভুগছো। পঞ্চমে রাহু, তার সাথে রয়েছে হচ্ছে কোথায় সপ্তমে মঙ্গলের সাথে বুধ বসে, পূর্ণ মাঙ্গলিক দোষের প্রভাবের জন্য স্ট্রাগল প্রচুর বেশি করতে হচ্ছে, কারণ সপ্তমে চতুর্থে যাবে হচ্ছে শনি, গৃহে অশান্তি এবং শনি মঙ্গলের যোগ, নানান দিক থেকে উটকো অশান্তিতে ভুগবে। চেষ্টা করে যাবে, কর্ম করে যাবে, কর্মের সফলতা এখন পাচ্ছ অন্তত পক্ষে যে সফলতা পাওয়া উচিত তার থেকে 50% কমে গেছে সফলতা, কর্মের সফলতা 50% কমে গেছে। এর সাথে যখন দ্বিতীয় পর্যায়ে যাবে তখন তোমার পক্ষে চাপ আরো বাড়িয়ে দেবে। কেন? তার কারণ হচ্ছে দ্বিতীয় শনি সেভিংস করতে দেবে না, তোমাকে সঞ্চয় করতে দেবে না, আর্থিক কষ্টে তুমি ভুগছো এখন বর্তমানে, আর্থিক জায়গা নিয়ে তোমার মারাত্মক পরিমাণ সমস্যা হচ্ছে, আর হওয়া কাজ হতে গিয়ে বাধা, কারণ শনির অষ্টম দৃষ্টি পড়ছে এখন বর্তমানে শনির অবস্থানের উপর, তোমার ভাগ্যস্থানে শনির অষ্টম দৃষ্টি, যা হচ্ছে প্রচন্ড দেরি হয়ে যাচ্ছে, প্রচন্ড বিলম্ব হচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে তোমার সাথে? থ্যাংক ইউ। কারণ হচ্ছে কি, আমি যা বলি একদম প্রপার বিজ্ঞান, জ্যোতিষ এবং তন্ত্রের ভিত্তি, তিনটে জিনিসকে একসাথে নিয়ে আমি গণনা করি। একসাথে গণনা তোমাকে বাবা রেজাল্ট, আমি পুরো হরোস্কোপটা তোমাকে স্টাডি করে দিলাম। এর মুক্তির কি রাস্তা? এর মুক্তির রাস্তা হচ্ছে তোমাকে 7.5 সঠিক নিয়মে প্রতিকার। ভাগ্য 7.5 কি করে? ভাগ্যকে নড়বড়ে করে দেয়। তোমার ভাগ্যকে নড়বড়ে করে দিলেই তুমি কিন্তু আটকে যাবে। তুমি কেন, আমিও আটকে যাবো, আমার পাশের বাড়ির ছেলেটিও আটকে যাবে, সেই মেয়েটির বিয়েও আটকে যাবে। ভাগ্যকে যদি নড়বড় করে দেয়, ভাগ্যপতি এখন তোমার দ্বিতীয় স্থানে, অর্থাৎ তোমার যারা প্রিয় ব্যক্তি তারাই হবে তোমার কাছের শত্রু, ঠিক আছে? 7.5 প্রতিকার, ভাগ্যপতির প্রতিকার করে গ্রহ নক্ষত্রের যে প্রতিকারটা প্রয়োজন সেই প্রতিকার ব্যবস্থা গ্রহণ করো, তাহলে 7.5 বাকি যে 5 বছর 5.5 বছর পর্যায়ে এখনো বাকি রয়েছে সেটা তুমি কাটিয়ে উঠতে পারবে। কারণ লড়াই কিন্তু করতে হবে, গিভ আপ করে দিলে, ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে চলবে কি করে? লড়াই তোমাকে করতে হবে, প্রত্যেকটা মানুষকে লড়াই করতে হয়। প্রতিটা মানুষের ক্ষেত্রে এরকম একটা ফেজ আছে, কারোর কঠিন হয়, কারোর একটু কম কঠিন হয়, কিন্তু ফেজ তাকে করতেই হবে। দ্বিতীয় শনি সেভিংসকে তোমার ধ্বংস করে দিচ্ছে, ঠিক আছে? ভাগ্যপতি কিন্তু দ্বিতীয় অবস্থান, অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে কিন্তু তুমি কিছু ভালো উন্নতি করতে পারছো না। এই প্রতিকারগুলোকে একটু করে নিতেই হবে, না হলে কিন্তু বাবা এই সমস্যা তোমার থেকে যাবে। এখন না তো 5 থেকে 5.5 বছর মিনিমাম ফেস করতে হবে। 5 বছর অফিসিয়াল, তারপর শনি বক্রি হয়ে মার্গী হয়, সেটা করতে করতে আরো হচ্ছে 182 দিন, মোটামুটি ধরে নাও ওই 5.5 বছরের কাছে এখনো তোমার ফেস করতে হবে। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ, তুমি আমি ভালো সময়, এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে সময়, খুব ভালো একটি প্রশ্ন করেছে, যারা আমার দর্শকরা দেখছে তাদেরকে বলি, এই যে আমি এতটুকু স্বল্প সময়ের মধ্যে তোমাকে আমি যে বিচারটা করলাম, সেই বিচারটা হচ্ছে তোমার কপালের এখন কি পরিস্থিতি যাচ্ছে, এরপর দেখতে হয় দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, অর্থাৎ তোমার হাতের সাথে সেই জায়গাটা মিল হচ্ছে কিনা।
আমরা কর্মফল আমাদের হাতের মধ্যে বুঝতে পারি। ভগবান আমাদেরকে কর্ম এক লিখে দিয়েছে, কিন্তু সেই কর্মের জায়গায় আমরা কুকর্ম করি কি দুষ্কর্ম করি কি ভালো কর্ম করি, যেটাই হোক, ভালো কর্ম করলে বৃহস্পতির মাউন্টেন পাওয়ার হবে। যদি আমাদের হাতে কোনো ভুলবশত পাপ কর্ম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শনি তার প্রতিফলন দেবে হাতের মধ্যে। সুতরাং হাত এর সাথে একটু হাতের সাথে দশা অন্তর্দশাকে বিচার করে তোমার ভালো সময় সম্পর্কে অবগত করা যাবে। এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমার বর্তমান পরিস্থিতি। বর্তমান যদি তোমরা কেউ ঠিক না করো, তাহলে অদূর ভবিষ্যৎ ঠিক করতে পারবে না। আমি তো তোমাকে একটা আশ্বাস দিয়ে দিতে পারি, যাও তোমার 6 মাস পরে একটা ভালো সময় আসবে, যাও। কিন্তু আদৌ কি তুমি ভালো সময়টা পাচ্ছ? এখন থেকে তুমি 6 মাস যাবে কি করে? আজ যদি ঠিক না হও, অদূর ভবিষ্যৎ হবে ঝরঝরে অন্ধকার। যেটা আমরা ছোটবেলায় শুনে এসেছি আমাদের বাবা মার কাছে, পড়াশোনা কর, না তো ভবিষ্যতে পথে বসে ভিক্ষা করতে হবে, লোকের চায়ের দোকানে কাজ করতে হবে। এটা ছিল আমাদেরকে ভয় দেখিয়েছিল যে বর্তমানটা ঠিক করলে ভবিষ্যৎটা ঠিক হবে। কিন্তু বাস্তব সত্য এটাই, বর্তমান যদি নিজেকে ঠিক করো না, ভবিষ্যতে তুমি কষ্টসৃষ্ট করে হলেও দাঁড়িয়ে থাকবে। বর্তমান ঠিক করো, ভবিষ্যৎ দেখবে নিজেই ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। কি সুন্দর কথা দাদা বললেন যে বর্তমান ঠিক করো, তবেই ভবিষ্যৎ ঠিক হবে। একদমই তাই। আর যারা আপনারা নিজেদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চান, যারা মনে করছেন দাদার চেম্বারে আসবেন, দেখুন স্ক্রলে বুকিং নাম্বার যাচ্ছে চেম্বারের 9874110320, এছাড়াও 8276853043 চেম্বার রয়েছে। কলকাতাতে হাতিবাগান, কালীঘাটে, এছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি। দাদার কোনো পোস্টার বিজ্ঞাপন নেই, বারবার এই কথাটা বলি আমরা। কাজেই পোস্টার বিজ্ঞাপন বা নামে বিভ্রান্ত না হয়ে সরাসরি যে বুকিং নাম্বার আমি বললাম আর স্ক্রলে যেটা যাচ্ছে, সেই দুটি বুকিং নাম্বার মিলিয়ে ডাইরেক্ট যোগাযোগ করুন। এবং যাদের জন্ম সময় জন্ম তারিখ সঠিক জানা নেই, সেক্ষেত্রেও চিন্তার কোনো কারণ নেই, কারণ হোরাতন্ত্রের মাধ্যমে দাদা তার পূর্ণাঙ্গ কুষ্টি বানিয়ে সঠিক বিচার বিশ্লেষণ করে থাকেন। এবং যারা কোনো কারণে চেম্বারেও আসতে পারছেন না, সেক্ষেত্রেও সমস্যার জায়গা দাদা রাখেননি, উনি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দাদা একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে নামটা বলুন। আমার এ ব্যানার্জি। পুরো নামটা বলুন। অরিন্দম ব্যানার্জি। হ্যাঁ, এবার অরিন্দম জন্ম তারিখ 22 জুলাই 1995। 22 জুলাই 1995। জন্ম সময় সন্ধ্যে 7:45। সন্ধ্যে 7:45। জন্মস্থান কলকাতা। কলকাতা। বেশ। জন্ম সময় কখন বললো? সন্ধ্যে 7:45। 7:45, তাই তো? সন্ধ্যে 7:45। জন্মস্থান কোথায় বললে ভাই অরিন্দম? কলকাতা। কলকাতা। কলকাতা জন্মস্থান। আচ্ছা, সন্ধ্যে 7:45। জন্ম বার ছিল শনিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্ম বার ছিল কুম্ভ লগ্ন, এবং সেই সাথে দেখা যাচ্ছে বৃষ রাশি। কুম্ভ লগ্ন, বৃষ রাশি। বৃষ রাশির তো সময় খুব ভালো যাচ্ছে, খারাপ হবার নয়, কিন্তু গন্ডগোলটা হচ্ছে জাতকের, অর্থাৎ তোমার জন্মছকে বৃহস্পতি শনি দুটোই বক্রী। দেখি তো হরস্কোপটা কি বলছে। বৃহস্পতি শনি দুটোই বক্রী। ওরে বাবা, লগ্ন থেকে শনি দ্বিতীয়, এবং বৃহস্পতি বসে রয়েছে হচ্ছে একাদশ। এই তো গন্ডগোল করলো। একাদশে বক্রী বৃহস্পতি। বক্রী মানে কি? বক্র গ্রহ, বক্র গতি সম্পন্ন, অর্থাৎ গ্রহটি কোনো কারণবশত সূর্যের দীপ্তির দিকে চলে যাচ্ছিল, সেই সময় গ্রহ সূর্যের দীপ্তি থেকে সরে আসার জন্য পেছনে হাঁটছিল, অর্থাৎ তার কনফিডেন্স লেভেল কমে যায়। যখন কোনো গ্রহ বক্র বা বক্র গতি বা ইংলিশে যেটাকে বলা হয় রেট্রোগ্রেশন মুভমেন্টে থাকে, তখন সেই গ্রহের বলা হয় বলবত্তা কমে যায়। খুব কনফিডেন্টলি সামনে এগোচ্ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে যে সামনের গাড়িটা ব্রেক মেরেছে, সঙ্গে সঙ্গে সেই গাড়িটা দাঁড়িয়ে যাওয়া, কিন্তু আমরা দূর থেকে দেখলে অনুভব করব সেই গাড়িটা পেছিয়ে আসলো একটা ডিস্টেন্স মেনটেন করতে। তো এইরকমই একটা কম্বিনেশন তৈরি হয় বক্রগতি। বক্রগতি সম্বন্ধে অনেক থিওরি আছে, পরে আমি এটা আলোচনা সাপেক্ষে করব, কিন্তু বলে দিচ্ছি যেভাবে বক্র গ্রহ থাকে বা বক্রী গ্রহ বা রেট্রোগ্রেড গ্রহ থাকে, সেই ভাবকে নষ্ট করে। তোমার একাদশ ভাবে বৃহস্পতি বসে আছে, তুমি একদম, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি রোজগারের কষ্ট পাচ্ছ, আর্থিক উন্নতি করতে পারছো না, এবং তোমার কেরিয়ারে দাঁড়াচ্ছে না, কেরিয়ার তুমি দাঁড় করাতে পারছো না, সেই জন্য তুমি আমাকে ফোন করেছো। ঠিক না ভুল? একদম একদম, সেটাই সেটাই। একাদশে বৃহস্পতি বক্র থাকলে বা বক্রী গ্রহ থাকলে সেই গ্রহ পুরো ধ্বংস করে যায়। আমি যে তথ্য দেবো, আমার মতন অনেক বড় বড় অনেক ভালো ভালো জ্যোতিষ বন্ধু অনুষ্ঠান করে, তারাও হয়তো এতটা বিস্তারিত তথ্য ব্যাখ্যা করে না।
জানে না তাদেরকে সেটা বলছি না আমি, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করে না। আমি যতদূর মনে করি জ্যোতিষ শাস্ত্রটিকে সম্পূর্ণরূপে যে আমাকে ফোন করছে তাকে আমি ব্যাখ্যা সহ উত্তর দেবো। আমি এক্স্যাক্টলি একটাই কথা বলবো, শরীর ভালো যাচ্ছে না, মাথা ঠিক নেই, মানসিক দিক ঠিক নেই, ওসব কোনো কিছু না। সেসব 5th হাউস 4th হাউস লগ্নপতি ওসব দেখবো না। ফার্স্ট দেখছি এইখানে সব থেকে বড় গন্ডগোল, একাদশে বৃহস্পতি বক্রপ্রাপ্ত অবস্থা গ্রহণ করেছে, জন্ম ছকে তুমি কপালে নিয়ে জন্মেছে, এই গন্ডগোলটা। তার মানে তুমি এখনো অব্দি কেরিয়ারে দাঁড়াতে পারোনি। তারপর কুম্ভ রাশির মধ্যে এখন শনি বসে রয়েছে, অর্থাৎ কুম্ভ রাশি শনি বসে রয়েছে, শনি অষ্টমে দৃষ্টি দিচ্ছে, মঙ্গলের সাথে দৃষ্টি, সাথে কিছু উটকো ঝামেলা ভোগ করছো, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না, এনার্জি তোমার ফল করছে, সেই জন্য মনটা সবসময় খিচখিচে হয়ে রয়েছে, ভালো লাগছে না। এরকম হচ্ছে কি ভাই তোমার সাথে? একদম একদম সেটাই হচ্ছে। এটা এখনো হতে থাকবে, কারণ এরপর শনি ঢুকবে হচ্ছে তোমার যেখানে জন্ম ছকে শনি আছে লগ্নের দ্বিতীয়, সেখানে ঢুকবে। দ্বিতীয় শনি ঢুকলে সে আবার সপ্তম দৃষ্টি দেবে মঙ্গলকে। এই সপ্তম দৃষ্টিটা হবে আরো ভয়ানক ব্যাপার। এই সপ্তম দৃষ্টিতে মঙ্গলের সাথে হয়ে যাবে আরো গন্ডগোলের ব্যাপার। সুতরাং আমি তোমাকে ফার্স্ট অ্যাডভাইস করবো, যেটা তোমার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বা কেরিয়ারকে স্ট্যাবলিশ করতে হলে বক্রগতি গ্রহের প্রতিকার করাটা খুব প্রয়োজন। এবং বৃহস্পতি যেহেতু জন্ম ছকে মঙ্গলের ক্ষেত্রে বক্রপ্রাপ্ত হয়েছে, বাড়িতে পূর্ব দিক অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোবাস্তুটাও যেহেতু আমি প্রয়োগ করি, বাড়িতে পূর্ব দিকে দোষ ত্রুটি কিছু থাকবে, সেটাকে প্রতিকার করার ব্যবস্থা করো। পূর্ব দিকে হয় প্রবাহমান জলের কল, নয়তো রান্নাঘর কিংবা বাথরুম স্নানাগার, কিছু না কিছু পূর্ব দিকে পড়ে যাবে। নোংরা জায়গা, নোংরা ওয়েস্ট ফেলার জায়গা পূর্ব দিকে পড়ে যাবে। পূর্ব দিকে ওয়েস্ট রাখা বন্ধ করো। পূর্ব দিক কিন্তু তোমার বাড়ি তোমাকে সাপোর্ট দিচ্ছে না। এবং এই জন্ম ছকে বৃহস্পতি বক্রপ্রাপ্তর ফলে তোমার কেরিয়ার তুমি দাঁড় করাতে পারছো না। ঠিক বললাম তো? আর কিছু জানার আছে, কিছু বলার আছে? বলছি চাকরির জায়গাটা কিছু কি ভালো চাকরি কি হতে পারে? আমি এতক্ষণ তোমাকে কি বলেছি? তুমি তো এখনো অবধি কিছু করে উঠতে পারোনি। চাকরি করছি একটা, কিন্তু ঠিক স্টেবল নয়। আমি তো সেটাই তোমাকে বলছি, কিছুতেই কিছু ইমপ্রুভমেন্ট তুমি পাবে না। একাদশে তো বক্র গ্রহ, তুমি যা করবে তোমার কেরিয়ার গঠনটাই তুমি করতে পারছো না, এক্সপেক্টেড জায়গায় তুমি রেজাল্টই করতে পারছো না। চাকরি কি রেজাল্ট ইন দ্য সেন্স তুমি তোমার প্রত্যাশা মাফিক চাকরি পাবে না, জব স্যাটিসফ্যাকশন হবে না। কেন? এই জায়গাটার জন্য এই ছকের মধ্যে এই দোষটাকে যদি তুমি প্রতিকার না করো, চলে যাবে জীবন, তোমার চলে যাবে, যা হোক করে চলে যাবে। ঠিক আছে? বক্রী একাদশে গ্রহ থাকলে যা হোক করে সে জীবন চলে যায়, কিন্তু সেটাকে যদি মনে করে আমাকে ভালো করতে হবে, তাহলে ওই একাদশে রোগগ্রস্ত গ্রহ, বক্রগতি হচ্ছে গ্রহর রোগ হয়েছে, ওই রোগগ্রস্ত গ্রহের একটু ট্রিটমেন্ট করতে হয়। কথাটা শুনতে হাস্যকর মনে হলো, বাস্তব। সব গ্রহ মার্গী থাকে, তাহলে বৃহস্পতি কেন বক্রী হলো? এটা প্রশ্ন। বক্রী মানে ধরে নিলাম সেই গ্রহটি একটি রোগগ্রস্ত। সেই সময় তুমি যখন জন্মগ্রহণ করছিলে, বৃহস্পতি গ্রহ কোনো কারণবশত সূর্যের কাছে গিয়ে, প্রচন্ড কাছে গিয়ে পেছনে হাঁটতে শুরু করেছিল ভয়ের চোটে। সুতরাং তার মধ্যে কনফিডেন্সের খুব অভাব, যেভাবে রয়েছে সেই ভাবটাকে ড্যামেজ করছে। একাদশ তুমি ন্যূনতম রোজগার করে যাবে, কিন্তু এক্সপেক্টেড রোজগার তোমাকে করতে দেবে না। এটার প্রতিকার যদি সঠিক নিয়মে না করো ভাই, তাহলে জীবন চলে যাবে, উন্নতিতে ওই ধাক্কা খেতে 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 যা হোক একটা জায়গায় গিয়ে স্টে করবে। ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ দাদা। পঞ্চম ভাব নিয়ে আমরা আলোচনা করছি। পঞ্চম ভাব, ওই যে বললাম শান্তি। পঞ্চম ভাব থেকে একটা জায়গা আছে প্রেম, ভালোবাসা, বিদ্যা, বুদ্ধি। এই জায়গাগুলো আজকে আমাদের বর্তমান জেনারেশন, নেক্সট জেনারেশনকে আমি দেখে আসছি, একটু কিছু কিছু এদিক থেকে পান থেকে চুন খসলেই ঘটে যাচ্ছে একটা অঘটন। পান থেকে চুন খসলেই ঘটে যাচ্ছে একটা অঘটন। আরে বাবা, একটু বোঝার চেষ্টা করো। বাচ্চা বাচ্চা বয়স তোমাদের এখনো, সেই বয়স অনুপাতে তোমাদের মধ্যে একটা মোটিভ কাজ করছে এমন একটা জায়গায় যে পড়াশোনা একটু হয়তো পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে, বাবা মা একটু বকেছে, কাণ্ড ঘটিয়ে দিল। হয়তো দেখা যাচ্ছে যে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, একটা পরিণত বয়সে একটা সম্পর্কের সঙ্গে রয়েছে, সেই সম্পর্কটা কোনো কারণবশত ভেঙে গেছে, কোনো একজনের ত্রুটির জন্য সম্পর্কটা ভেঙে গেছে, এক পক্ষ সে একটা কিছু কাণ্ড ঘটিয়ে দিল। এই যে কাণ্ড ঘটানো বা নিজেকে নিজে শেষ করে দেবার একটি প্রবণতা কাজ করছে, তার জন্য কিন্তু পঞ্চম ভাব প্রবল অংশে দায়ী। প্রবল অংশে এই পঞ্চম ভাবকে কিন্তু দায়ী করা যায়। পঞ্চম ভাব হচ্ছে আমাদের সুখ, সুখ, শান্তি, মনের যে ইচ্ছের ভাবটা হচ্ছে পঞ্চম। অর্থাৎ এই জাতকটি যাকে অরিন্দম, যে ছেলেটির ফোন ধরলাম, তার পঞ্চম ভাবে কে রয়েছে? পঞ্চম ভাবে রয়েছে হচ্ছে 1, 2, 3, 4, 5। পঞ্চম ভাবে শুক্র, বুধ।
বুধ শুক্র পঞ্চম, ভাগ্যপতি পঞ্চম ভাব, অর্থাৎ তার প্রচন্ড উন্নতি করার ইচ্ছা আছে। ভাগ্যপতি তো পঞ্চম ভাব, বুধ বালক সুলভ আচরণ করবে, যে আরে এইটা নিয়ে আমার ঠিক পোষাচ্ছে না, আমি একটু ডেভেলপ করলে ভালো হয়, আর একটু ডেভেলপ কিছু করতে হবে, এইটুকুতে আমার এইটুকু চাকরিতে আমার ট্যালেন্টের সাথে পোষাচ্ছে না। কিন্তু যেহেতু বৃহস্পতিটা পঞ্চম ভাবকে হানি করছে, তার ফলে কি হচ্ছে, মানসিক দিক থেকে মানুষ বিভ্রান্ত হয়। তার মধ্যে যদি চন্দ্রকেতু কোথাও কানেকশন দেয়, তখনই একটা গন্ডগোলের রাস্তা আসে। কিন্তু তাছাড়া পঞ্চম ভাব যদি ডিস্টারবেন্স দেয়, তাহলে আমাদের সুখের হানি হয়। প্রত্যাশা মাফিক আমরা আমাদের কর্ম, আমরা আমাদের প্রিয় ব্যক্তিকে বা আমরা আমাদের পড়াশোনা সেই রকম করে উঠতে পারি না। এটা পঞ্চম ভাব সেই জন্য খুব ইম্পর্টেন্ট। যে কোনো বিষয়ে সাফল্য পেতে গেলে মন ঠিক থাকতে হবে। মন যদি ঠিক না থাকে, না পারবে তুমি পড়াশোনা, না করতে পারবে তুমি সংসার, না করতে পারবে তুমি কর্ম। অর্থাৎ পঞ্চম ভাব আমাদের হরোস্কোপে খুব ইম্পর্টেন্ট। এবং এরও একটি তত্ত্ব আছে, কেন্দ্র আর কোণের সম্পর্কের মধ্যে পঞ্চম ভাবকে কিন্তু সর্বাপেক্ষা শক্তিশালী কোণ ভাব হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এই কোণ ভাবে যদি খারাপ গ্রহ অবস্থান করে, কোণ থেকে হচ্ছে আমাদের মন, এই মনকেই সর্বনাশ ঘটিয়ে দেয়। মন ভালো না থাকলে কোথাও কিচ্ছু তুমি করতে পারবে না। সুতরাং বলবো, জন্মছকে পঞ্চম ভাব যাদের খারাপ, তাদের একটু প্রতিকার করে নেওয়া প্রয়োজন। একদমই তাই। দাদা একজন বন্ধু এসে গেছেন, আমরা দেখে নিচ্ছি। আমরা কিন্তু শেষের দিকে আছি। হ্যাঁ, নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? একটু জোরে কথা বলবেন, তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ ম্যাম, সনজিৎ মণ্ডল বলছি। হ্যাঁ সনজিৎ, আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 8 মে। 8 মে সাল, মে মাসে 5 তারিখ। আমি লাইনটা কেটে দিচ্ছি, কারণ আমি বারবার ধরে বলি কনফিউজড হয়ে কেউ ফোন করবেন না, আরো সবাইকে ফোন করে কথা বলার সুযোগ দিন। এবং আমি যেটা বলছি সেটা একটু শুনুন। বর্ধমান থেকে বলছেন, কনফিউশন থাকলে এসে আমার চেম্বারে দেখা করুন, চিন্তার কোনো ব্যাপার নয়। এবং যে আলোচনার মধ্যে আমি ছিলাম, আলোচনাটাকে আপনারা একটু শোনার চেষ্টা করুন, তাতেও দেখবেন আপনাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। এই যে 7.5 পঞ্চম ভাবে যখন ইফেক্ট করে, জন্ম ছকে যখন পঞ্চমের মধ্যে শনির দৃষ্টি পড়ে, কিংবা 7.5 এমন একটা কম্বিনেশনে পড়লো সেই সময় পঞ্চম ভাবের সাথে প্রভাবিত করলো, তখন কিন্তু আমাদের বিশেষভাবে দেখা যায় যে রিলেশনশিপে যারা থাকে, তাদের রিলেশনশিপটা হঠাৎ করে ভেঙে যায়। আজ আমি দেখেছি 7 বছর 8 বছর টিকে থাকা সম্পর্ক অবধি হঠাৎ করে ভেঙে গেছে। অবচেতন কারণ, কোনো কারণই নেই, জাস্ট মুভমেন্ট, ট্রানজিট অফ স্যাটার্ন, শুধুমাত্র শনির মুভমেন্ট, নক্ষত্রের একটি পরিবর্তন। অর্থাৎ আমরা নবতারা চক্র যে সমস্ত ব্যবহার করি, 9টা তারায় আমরা ভাগ করি 27টা নক্ষত্রকে। এই যে তারায় ভাগ করলে যখন বিপদ তারা আসে, ঠিক আছে, এই বিপদ তারা, নিধন তারায় ধন তারা যখন পড়ে আস্তে আস্তে, এগুলো কখনো আলোচনা করব আমি, তখনই ট্রানজিটে কিন্তু শনির দৃষ্টি লাগলে খুব প্রিয় ব্যক্তি নিজের থেকে দূরে সরে যায়, খুব প্রিয় সম্পর্কটুকু ভেঙে যায়। এই পঞ্চম ভাব তার জন্য দায়ী। পরবর্তী কখনো অনুষ্ঠানে আমি হয়তো সেই বিষয়ে আরো আলোকপাত করব, সেই বিষয়গুলো বলবো। কিন্তু বারবার ধরে একটাই কথা বলবো, এই পঞ্চম ভাবকে জাগ্রত করতে গেলে শুধুমাত্র নিজের মনকে সঠিক রাখতে হবে, এবং পঞ্চম ভাবে অবস্থিত গ্রহ বা দৃষ্টিজনিত গ্রহকে তন্ত্র নিয়মে তার কিন্তু গ্রহগত প্রতিকার করতে হবে। শুধুমাত্র জ্যোতিষ নিয়মে প্রতিকার করলে হবে না, তন্ত্র নিয়মে তার প্রয়োগ না করলে তার দৃষ্টি শক্তি থেকে যে নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে, তার প্রতিকার স্বরূপ তোমার শরীরে যদি তার আরাধ্য দেবী দেবতার প্রতিকার না দেওয়া হয়, তাহলে সেই দৃষ্টি শক্তি তোমার শরীরের শোষণ থেকে আটকানো যাবে না। শুধুমাত্র গ্রহতন্ত্র, তার সাথে সাথে আরাধ্য দেবীর কিছু উপাসনার কিছু পদ্ধতি রয়েছে, তা দিয়ে যদি প্রতিকার করো, সেক্ষেত্রে 100% সাফল্য পাবে। একদমই তাই। যাওয়ার আগে আমি আরো আরেকবার বলে দিয়ে যাচ্ছি, যারা মনে করছেন রণজিৎ শাস্ত্রী আদিকে দেখাবেন, চেম্বারে আসবেন। বুকিং নাম্বার 9874110320, এছাড়াও রয়েছে 8276853043। চেম্বার রয়েছে কলকাতাতে হাতিবাগান, কালীঘাটে, এছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি। যে কথাটা সবসময় বলি, দাদার কোনো পোস্টার বিজ্ঞাপন নেই, কাজেই পোস্টার বিজ্ঞাপন বা নামে বিভ্রান্ত না হয় সরাসরি বুকিং নাম্বার দুটো মিলিয়ে ডাইরেক্ট ফোন করতে পারেন। এছাড়াও যাদের সঠিক জন্ম সময় জন্ম তারিখ জানা নেই, সেক্ষেত্রে সমস্যার কোনো জায়গা দাদা রাখেননি। হোরাতন্ত্রের মাধ্যমে দাদা কিন্তু তার বিচার বিশ্লেষণ করে থাকেন। এবং যারা কোনো কারণে চেম্বারে আসতে পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে। রণজিৎ তাকে ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে
আজকের মতন ভাগ্য দর্শন অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার।